আচ্ছা, আমি আজকে আপনাদের সাথে কথা বলব মোহাম্মদ ইউনূসের পুনর্বাসন প্রকল্প নিয়ে। তিনি আপাতত দৃশ্যপট থেকে বিদায় নিয়েছেন। আপাতত বললাম কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপাতত দৃশ্যপট থেকে তিনি বিদায় নিয়েছেন। কিন্তু তার মতো ক্ষমতা লোভী একবার ক্ষমতার স্বাদ পাওয়ার পর তো খুব বেশি সময় বাইরে থাকতে পারেন না। তাই তার যারা অনুসারীরা আছেন, তার অনুসারীরা বিভিন্নভাবে তাকে আবার পুনর্বাসনের প্রকল্প চালিয়ে যাচ্ছেন। সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলব। তো ব্যারিস্টার সারা হোসেন তিনি একজন মিষ্টভাষী এবং ভালো বক্তা। ৫ই অগস্টের পরে কোনো এক অনুষ্ঠানে এক হুজুর বারবার তার কথা কেড়ে নেওয়ার চেষ্টা করলে শান্তভাবে তিনি বলেছিলেন, "আমি একটু শেষ করি।" লাল নারীরা সাথে, সাথে তার বিরাট ভক্ত হয়ে গেল। শেখ হাসিনাকে আমাদের লাল নারীরা পছন্দ করেন না। উনার দীর্ঘ সংগ্রাম, অর্ধ শতাব্দীর রাজনীতি তারা দেখে না। শেখ হাসিনা নাকি পরিবারতন্ত্রের ফসল। কিন্তু বিশেষ সুবিধাপ্রাপ্ত পরিবারের বিশেষ সুবিধাপ্রাপ্ত সারা হোসেন হলেন আমাদের লাল নারীদের আদর্শ। তো মোহাম্মদ ইউনূসের পুনর্বাসন প্রকল্পের কথা বলতে গিয়ে সারা হোসেনের কথা কেন আনলাম? আনলাম এইজন্য যে তিনি মাঝে, মাঝে মোহাম্মদ ইউনূসের কুসুম সমালোচনা করেন। যেমন কদিন আগে ঐকমত্য কমিশন নামের ছাগলামোটাকে তিনি মৃদু বকে দিলেন। এই যে মৃদু বকে দেয়াটা, এটাও কিন্তু ইউনূস পুনর্বাসনেরই একটা প্রকল্প। কারণ এইসব লোক দেখানো সমালোচনার পাশাপাশি তিনি সারা হোসেন ভয়াবহ একটা মিথ্যাচার করেছেন। সম্প্রতি ইউনূসের আরেক সহযোগী প্রথম আলো বিএনপি সরকারের সমালোচনা করায় গ্রেফতার প্রসঙ্গে একটি প্রতিবেদন করে। সেখানে সারা হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনলাইন অফলাইনে সমালোচনা হলেও তুলনামূলক কম আইনি পদক্ষেপ দেখা গেছে। তবে নির্বাচনের পরে আবার এমন কিছু ঘটনা ঘটছে যেখানে বক্তব্য বা মত প্রকাশকে কেন্দ্র করে সরাসরি কোনো ক্ষতি বা হুমকির অভিযোগ নেই, সেসব ক্ষেত্রেও গ্রেফতার করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে স্পষ্ট অবস্থান নেয়ার পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনারও অম আবেদন জানান সারা হোসেন। সারা হোসেন অন্তর্বর্তী সরকারকে কি বলেছেন শুনুন, "অনলাইনে অফলাইনে সমালোচনা হলেও তুলনামূলক কম আইনি পদক্ষেপ দেখা গেছে।" তার মানে হলো তিনি বলতে চাচ্ছেন মোহাম্মদ ইউনূসের সময় তুলনামূলক ভালো বাক স্বাধীনতা ছিল। এটা যে কত বড় মিথ্যা এটা সারা হোসেন জানেন। শুধুমাত্র জয় বাংলা বলায় জামিন পাননি এমন অনেক, এমনকি লাল লোকজনও আছেন। এটাও সারা হোসেন জানেন। তার অজানা থাকার কথা নয়, আওয়ামী লীগ হবার অপরাধে যাদের এমনকি সমালোচনা করারও সামর্থ্য হয়নি, তাদেরও লাশ ভেসে উঠেছে নদীতে। শিক্ষা জীবন শেষ হয়ে গেছে ছাত্রলীগের ছেলেমেয়েদের, জেলখানা ভরে গেছে আওয়ামী লীগ আর লীগের বন্দীদের ভিড়ে। সারা হোসেনের অবিদিত থাকার কথা নয়, বিরুদ্ধমত দমনের জন্য শুধু আইন নয়, কি করে মবকে প্রেশার গ্রুপ নাম দিয়ে তাদের বিরুদ্ধে নির্যাতনকে বৈধতা দেয়া হয়েছে। এইসব কিছু না সারা হোসেনের চোখে পড়ে না। তিনি অবলীলায় বলেন অন্তর্বর্তী সরকারের সময় কথা বলার জন্য খুব বেশি গ্রেফতার বা আইনি নির্যাতন ঘটেনি। এই যে একটা বড় আপাত নিরীহ বক্তব্যের মধ্যে এই ছোট্ট বাক্য দিয়ে তিনি কি সুকৌশলে মোহাম্মদ ইউনূসকে বাক স্বাধীনতার ত্রাতা বানিয়ে দেন। আর পরদিনই ঐকমত্য কমিশনকে বকে দিয়ে আড়াল করে দেন এর পেছনে ইউনূসের সুদূরপ্রসারী পরিকল্পনা। এখন ইউনূসের আরো বহু অপরাধ আছে। আজকের এই শিশু মৃত্যুর জন্য একদম খুব সরাসরি মোহাম্মদ ইউনূস দায়ী। আমি তার খুনী চরিত্র নিয়ে আজকে কথা বলব না। আমি কথা বলতে চাই বাক স্বাধীনতাকে মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার কি করে গলা টিপে হত্যা করেছিল। এখন সারা হোসেন তিনি নিজেও একজন প্রথিতযশা আইনজীবী। আওয়ামী লীগের শাসনামলে তিনি বহুবার আইন গেল রব তুলেছেন। কিন্তু ইউনূসের শাসনামলে আইন এবং বিচার ব্যবস্থার সাথে কি করা হয়েছে সেটা বোধহয় সারা হোসেন এবং যাবতীয় ইউনিসেক্সুয়ালরা ভুলে গেছেন। তাদের একটু মনে করিয়ে দেই। ৫ই অগাস্ট ২০২৪ প্রধান বিচারপতির বাসভবনে পূর্ব পরিকল্পিত এবং সংঘবদ্ধ আক্রমণ ঘটে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন। একই রকমের আক্রমণ চলে অন্যান্য বিচারপতিদের কোয়ার্টারে। অনেকেই পালান কিংবা বেঁচে যান কোনোভাবে।
৩ দিন পরে ৮ই অগাস্ট ২০২৪-এ নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেন বিএনপির প্রাক্তন মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আবার অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থাতেই নির্বাচনে অংশগ্রহণ করে এখন মন্ত্রী। ১০ই অগাস্ট ২০২৪-এ মোহাম্মদ ইউনূসের প্রিয়তম মানুষ হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে সংঘবদ্ধ দল সুপ্রিম কোর্ট দখল করে রাখে এবং দাবি করে প্রধান বিচারপতি পদত্যাগ না করলে আবারও তার বাসভবনে হামলা করা হবে। এই অত্যাচারের মুখে এবং অন্যান্য বিচারপতিদের নিরাপত্তার কথা ভেবে প্রধান বিচারপতি পদত্যাগ করেন এবং তার সাথে পদত্যাগ করেন আপিল বিভাগের বাকি বিচারকেরা। একই দিনে বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন রেফাত আহমেদ। রেফাত আহমেদও এইসব অন্যায়ের বিরুদ্ধে সবসময় মোহাম্মদ ইউনূসকে সমর্থন করে গেছেন এবং এইসব অন্যায়ের বিরুদ্ধে একবারের জন্য মুখ খোলেননি। ১৪ই অক্টোবর ২০২৪, তার ২ মাস পর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। কদিন পরে প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয় জামাতের আইনজীবী তাজুল ইসলামকে। অন্যান্য নিয়োগকৃত কৌঁসুলিরাও মানে প্রসিকিউটররাও বেশিরভাগই জামাতের সাথে জড়িত। আমরা দেখেছি কি করে আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন প্রসিকিউটর জামিনের ব্যবস্থা করে দেবেন বলে গ্রেফতার হওয়া একজনের পরিবারের কাছে কোটি টাকা চাইছেন। তারপর আমরা দেখেছি বিচারপতিদের আরো নানাভাবে হেনস্থা করা হচ্ছে। বিরুদ্ধ মতের কারোর জন্য যে আইনজীবীরা দাঁড়িয়েছেন সেই আইনজীবীদেরই শারীরিকভাবে, পেশাগতভাবে বিভিন্নভাবে নাজেহাল করা হয়েছে। এমনকি ইউনূসের শাসন আমলে গ্রেফতার চিন্ময় প্রভুর জন্য কোনো আইনজীবীকে দাঁড়াতে পর্যন্ত দেয়া হয়নি। আর সারা হোসেন বলছেন মোহাম্মদের ইউনূসের সময়ে নাকি অনলাইন অফলাইনে সমালোচনা হলেও তুলনামূলক কম আইনি পদক্ষেপ দেখা গেছে। এখন মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা যে কোনো সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা যাদের করার কথা তারা হলো প্রচার মাধ্যম। আসুন একটু দেখি তাদের অবস্থা বা সংবাদ মাধ্যমের অবস্থা কি ছিল মোহাম্মদ ইউনূসের সময়ে। আসলে সেই সময়ের অবস্থা ছিল এবং এখনো আছে উগান্ডার শাসনকর্তা ইদি আমিনের একটি কথার মতো। তিনি বলেছিলেন, "I can guarantee freedom of speech, but I cannot guarantee freedom after speech." ৫ই অগাস্টের পরপরই আম মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা নেয়ার পর থেকে আমরা বারবার দেখেছি যে ইদি আমিনের কথারই প্রতিফলন হচ্ছে বাংলাদেশে। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা ৫ই অগাস্টের পরপরই জানায়, সাংবাদিকতার আড়ালে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫১ জন সাংবাদিককে কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। কদিন পরে কোনো রকমের নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাংলাদেশ টেলিভিশন, যা কিনা একটি জাতীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিনিধিকে হোয়াটসঅ্যাপে একটি টেক্সট দিয়ে বহিষ্কার করে। ২০২৪-এর অগাস্টে গ্রেফতার করা হয় খ্যাতনামা ২ সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে। তাদের অপরাধ হলো তারা দুজনেই ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ। সিপিজে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট নামের সংগঠন, যারা বিশ্বজুড়ে সাংবাদিকদের সুরক্ষায় কাজ করে আসছে, তারা জানায় রূপা তথাকথিত জুলাই ২০২৪-এ ৪টি খুনের উস্কানি দেওয়ার অভিযোগে কাশিমপুর জেলে অবস্থান করছেন। তার ১ মাস পর সেপ্টেম্বর ২০২৪-এ দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মল বাবুকে হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ। তারা এখনো জেলেই আছেন। এখন পর্যন্ত ১,০০০-এর বেশি সাংবাদিককে তাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের দোষ ছিল তারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন অথবা ছিলেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যা ইউনূস সরকারের উদ্দেশ্যের পরিপন্থী। আর সারা হোসেনরা বলে বেড়াচ্ছেন সেই সময় নাকি সরকারের সমালোচনার জন্য আইনি পদক্ষেপ কম নেওয়া হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে জানা যায় ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত ৩৫০-এর বেশি সাংবাদিককে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে।
১৬৭ জন সাংবাদিকের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে। প্রকাশিত হয়েছে সাংবাদিকদের ওপর করা ৭৪টি নির্যাতনের খবর। এবং যাদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে তাদের মধ্যে বর্ষীয়ান সাংবাদিক, স্বনামধন্য সংবাদ মাধ্যমের সম্পাদকেরা আছেন। তারপর থেকে বাংলাদেশে খুন ও খুনের চেষ্টায় মামলার আসামি করা হয়েছে ২,০৬৬ জন সাংবাদিককে, এবং যেই পরিসংখ্যান আপনাদেরকে আমি দিচ্ছি, সেই পরিসংখ্যানটা নেওয়া হয়েছে ফেব্রুয়ারি ২০২৫, মানে ইউনূসের শাসনামলের প্রথম ৬ মাসের পরিসংখ্যান। তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সেপ্টেম্বর ২০২৪-এ বলেছিলেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। যারা বিভিন্ন লেখনী ও মতামতের মাধ্যমে জনমত তৈরি করে গণহত্যার পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন এবং গণহত্যার জন্য উস্কানি দিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কেবল সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে কেউ রেহাই পাবেন না। প্রিয় দর্শক, একটু খেয়াল করে দেখুন, মুহাম্মদ ইউনূসের প্রিয়ভাজন এই নাহিদ ইসলাম একদম বেছে বেছে এমন সব পেশার কথা বলছেন যারা সবচেয়ে বেশি কথা বলবেন সরকারের সমালোচনা করে, এবং বাক স্বাধীনতা রহিত হলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন এই পেশাজীবীরাই। এবং বারবার ইউনূসের শাসন আমলে এই ঘটনাটাই ঘটেছে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের এক জরিপে দেখা গেছে নাহিদ ইসলামের কথারই প্রতিধ্বনি। অগাস্ট ২০২৪ থেকে শুধুমাত্র ২০২৪ ডিসেম্বর পর্যন্ত শুধু টেলিভিশনগুলোতেই কর্মরত ১৫০ জনের বেশি সাংবাদিকের চাকরি আছে। শুধু সরকারিভাবে এইসব পদক্ষেপ নেওয়া হয়নি, বিরুদ্ধ মতকে নির্মূল করাকে যেই সংস্কৃতি দিয়ে ইউনূস সাহেব দমন করতে চেয়েছেন সেটা হলো মবের সংস্কৃতি, এবং এই মবের সংস্কৃতিকে বৈধতা দেওয়া হয়েছে প্রেশার গ্রুপ নাম দিয়ে। এই প্রেশার গ্রুপ নামটি কে দিয়েছিলেন? মুহাম্মদ ইউনূসেরই প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক। সেই প্রেশার গ্রুপ জনকণ্ঠ পত্রিকা দখল করে সেই মালিক পক্ষকে হটিয়ে দিয়ে নিজেরাই মালিক বনে গেছেন। তারা এমনকি হামলা করেছে ইউনূসের প্রিয়ভাজন পত্রিকা প্রথম আলো ডেইলি স্টারের ওপর। আমরা দেখেছি ডেইলি স্টারের সামনে জিয়াফত বসানো হয়েছে ঘোষণা দিয়ে, ডিসেম্বরের শেষে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা দিয়ে। এমনকি ছায়ানট, যেই ছায়ানট শুরু থেকেই মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধির পক্ষে তাদের সাংস্কৃতিক আন্দোলন জারি রেখেছে, ধ্বংস করার চেষ্টা করা হয়েছে সেই ছায়ানটকেও। এবং মুহাম্মদ ইউনূসের সরকার প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই মবের সংস্কৃতিকেই বারবার উৎসাহ দিয়ে গেছেন, উস্কে দিয়ে গেছেন। এই কারণেই প্রশাসন তারা কিছু নামে মাত্র যারা এই মাঠ পর্যায়ের মবের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করেছে, কিন্তু যারা এই পুরো পরিকল্পনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। কারণ এই সব মব অন্তর্বর্তীকালীন সরকারেরই তৈরি করা। তারপরে আসি রাজনৈতিক বিরুদ্ধ মতকে দমন করা প্রসঙ্গে। অগাস্ট দুঃখিত, সে রাজনৈতিক বিরুদ্ধ মতকে দমন করার প্রসঙ্গে যাবার আগে আমি একটু আবার বলতে চাই সাংবাদিকদের বিষয়ে। অগাস্ট ২০২৫-এ মারা গেছেন প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। তার শেষ চিঠি থেকে অনুমান করা হয় তিনি আত্মহত্যা করেছিলেন। কি ছিল তার শেষ চিঠিতে? তার শেষ চিঠিতে বলা হয়েছে, গত বছর সরকার পরিবর্তনের পরে গণমাধ্যমের অবস্থা আরো কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময়, কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসেন। তিনি আরো বলেছেন, পুলিশ হত্যা নিয়ে প্রশ্ন তোলায় তার সম্পাদক কি বিপদে পড়েছিলেন সরকারের চাপে, এমনকি বিভুরঞ্জন সরকারের সম্পাদক বিভুরঞ্জন সরকারের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। এমনকি গ্রেফতার করা হয়েছে জুলাই ২০২৪-এর সমর্থক সাংবাদিক মঞ্জুরুল হাসান পান্নাকে, কারণ ইউনূসের একজন উপদেষ্টা পান্নার উপর নাখোশ হয়েছিলেন। এই যে বিভুরঞ্জনের মৃত্যু, সাংবাদিকদের ওপর গণহারে হামলা, নির্যাতন, উপদেষ্টা দিয়ে হুমকি,
কোনো কিছুই সারাহ হোসেনদের জন্য যথেষ্ট নয়। তারা ইউনূসের গুণগান করে যাবেনই, তারা ইউনূসকে পুনর্বাসন করার জন্য সদা তৎপর। তারপরে প্রিয় দর্শক, রাজনৈতিক বিরুদ্ধে মতকে এই ইউনূস সরকার কি করে দমন করল? আওয়ামী লীগের ওপরে ইউনূস ক্ষমতায় আসার আগে থেকেই গণহত্যা শুরু হয়েছে। জুলাই ২০২৪ থেকে লীগের নেতাকর্মীদের ওপর যে গণহত্যা শুরু হয়েছিল, মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে সেই গণহত্যাকেই আসলে বৈধতা দিয়ে গেছেন বিভিন্ন আইনের মাধ্যমে। এমনকি মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন, "আপনাদের গ্রামে কি আওয়ামী লীগ নেই? তাকে প্রতিহত করুন।" আর এই লোক কিনা করবে বাক স্বাধীনতার রক্ষা? ১০০'র ওপর জেলে আছেন আওয়ামী লীগের শুধু সাংসদ, যার মধ্যে ২৮ জন মন্ত্রী। তাদের অনেকের বিরুদ্ধে দেওয়া হয়েছে এমন সব হত্যা মামলা, যার কোনো রকমের কোনো ভিত্তি নেই। তাদের জামিন দেয়া হয় না। আদালতে এলে হামলা করা হয় তাদের ওপর। শুধুমাত্র বগুড়া কারাগারেই মৃত্যু হয়েছে ৭ জনের ওপর আওয়ামী লীগ নেতার। সারা দেশে কারাগারগুলোতে প্রায়ই খবর আসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মৃত্যুর খবর। অসমর্থিত সূত্র অনুসারে কারাগারগুলোতে মে ২০২৫ পর্যন্ত অন্তত ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অবশ্যই এগুলো সারাহ হোসেনদের কাছে খুব জরুরি কোনো খবর নয়। আর সারাহ হোসেন, যাকে বাক স্বাধীনতার ত্রাতা বলে মানেন, সে মোহাম্মদ ইউনূস দেশে শুধু নয়, আন্তর্জাতিকভাবে বাক স্বাধীনতার হন্তারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মোদির সাথে বৈঠকে তিনি দাবি করেছেন, শেখ হাসিনাকে যেন তার নেতাকর্মীদের সাথে কথা বলতে দেয়া না হয়। এমনকি মোহাম্মদ ইউনূস যখন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন, তখনও সেখানে গিয়ে তিনি কান্নাকাটি করেছেন যে, "আমরা ভারতকে বললাম শেখ হাসিনাকে কথা বলা বন্ধ করতে দিতে, কিন্তু ভারত তো আমাদের কথা শোনে না।" সারাহ হোসেন এবং এই ইউনূস পুনর্বাসন প্রকল্পে যারা আছেন, তারা কি একবারও মোহাম্মদ ইউনূসকে শেখানোর চেষ্টা করেছেন যে একজন ৩ বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বৃহত্তর দলের সভানেত্রী হিসাবে তার নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে কথা বলার অধিকার শেখ হাসিনার আছে? শেখ হাসিনার কথা বাদ দিন। বাক স্বাধীনতা, তার চর্চা করা বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষের অধিকার। সেই সাধারণ মানুষের অধিকার মোহাম্মদ ইউনূস এবং তার সরকার রাখেনি। সাধারণ মানুষকে বাদ দিয়েও একটা রাজনৈতিক দলকে কথা বলতে দেওয়ার অধিকার মোহাম্মদ ইউনূস দেয়নি। ছাত্রলীগ এবং তারপরে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের কার্যক্রমকে। কেন? কোন অভিযোগে? আপনারা কি বলতে পারেন? বলা হলো আওয়ামী লীগ নাকি দেশে নাশকতা করার চেষ্টা করছে। যেখানে দেশে জয় বাংলা বলে জেল হচ্ছে, হত্যা করা হচ্ছে। বঙ্গবন্ধুর নাম নেয়া যেখানে নিষিদ্ধ, লীগের লোকজনের গ্রেফতার করে তাদেরকে জায়গা দেওয়ার জন্য দেশে ৬ টি নতুন জেলখানা পর্যন্ত তৈরি করা হচ্ছে। সেখানে নাকি আওয়ামী লীগ দল নাশকতা করার সুযোগ পাবে। এই অভিযোগ তুলে কোনো রকম সন্ত্রাস বিরোধী আইনের ধোঁয়া তুলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিল অন্তর্বর্তীকালীন সরকার। সারাহ হোসেন কি বলতে পারবেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সময় কোন আইনি পদ্ধতি অনুসরণ করা হয়েছে? আওয়ামী লীগকে কি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়েছিল? হয়নি। এই যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হলো না, সেটা কোন আইন দিয়ে? এইসব সারাহ হোসেন গং দেখেন না, কারণ ইউনূসের বিষয়ে তারা অন্ধ। এই যে সরকারের বিরুদ্ধে যাতে কোনো সমালোচনা না হতে পারে, এইজন্য লক্ষ, লক্ষ শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করে দেয়া হলো। তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়া তো দূরের কথা, তাদেরকে যেতে পর্যন্ত দেওয়া হয় না। গ্রেফতার করা হয়েছে কলেজে পড়া ছাত্রলীগের নেতাকর্মীদের। এমনকি ছাত্রলীগ বা আওয়ামী লীগের অনুসারী নাম দিয়ে গ্রেফতার করা হয়েছে স্কুলে পড়া শিক্ষার্থীদের। এগুলোকে আপনারা আইনের শাসন বলেন? এগুলোকে আপনারা বাক স্বাধীনতা বলেন? এর নামে কি অনলাইনে অফলাইনে সমালোচনা হলেও তুলনামূলক কম আইনি পদক্ষেপ দেখা গেছে?
আমি আসলে জানি না এভাবে এত নির্লজ্জভাবে ইউনুসকে পুনর্বাসন করার জন্য তাদের এই তোড়জোড়ের নেপথ্যের গল্পটা আসলে কি? নিশ্চয়ই এখানে ডলার কথা বলে, নিশ্চয়ই এখানে পাউন্ড কথা বলে। এখন প্রিয় দর্শক, আপনারা দেখেছেন মোহাম্মদের ইউনূসের বলি শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ না। আপনারা দেখেছেন মোহাম্মদ ইউনূসের বলি শুধুমাত্র আমাদের সংবাদ মাধ্যমের কর্মীরা না। মোহাম্মদ ইউনূস একজন ঠান্ডা মাথার খুনি, যেই খুনি সে তার শেখ হাসিনার অবদান আছে বলে টিকাদান কর্মসূচি বন্ধ করে দিয়ে আজকে আমাদের ২০০'র ওপর একদম নিরীহ নিষ্পাপ ফুলের মতো শিশু তারা মারা যাচ্ছে। আমরা দেখেছি তাদের পিতামাতার আর্তনাদে আহাজারিতে বিদীর্ণ হচ্ছে আকাশ বাতাস। সেই মোহাম্মদ ইউনূসের সমালোচনা তো দূরে থাক, সেই মোহাম্মদ ইউনূসের প্রশংসা করার জন্য সারা হোসেন এবং তার অন্যান্য অনুসারীরা কেন এত উদগ্রীব? কারণ নির্বাচনের আগে আমরা দেখেছিলাম জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বিপুল হারে বাড়ানো হচ্ছে এবং আমরা এও জেনেছি যে মোহাম্মদ ইউনূসের ইচ্ছে আছে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হবেন। কারণ মোহাম্মদ ইউনূসের আসলে একজন কাউন্সিলরও হবার যোগ্যতা নেই, কিন্তু ওই যে ক্ষমতার স্বাদ একবার পেয়ে গেলে তো তিনি এই স্বাদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন না। তিনি আবারও কোনোভাবে তিনি ক্ষমতার কাছাকাছি আসতে চান এবং ক্ষমতার কাছাকাছি আসার জন্য তার এরকম নন্দী ভৃঙ্গীরা লাগবে, যেসব নন্দী ভৃঙ্গীরা মিষ্টি, মিষ্টি কথা বলে। সারা হোসেন খুব মিষ্টি করে কথা বলতে পারেন। আমি তার কথা বলার ভঙ্গির একজন ভক্ত। তো এইসব মিষ্টি, মিষ্টি কথা বলে তারা খুব ধীরে, ধীরে প্রমাণ করে দেবেন যে আসলে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকেই আমরা রাষ্ট্রপতি হিসেবে বা বাংলাদেশের অন্য কোনো ক্ষমতার চেয়ারে দেখতে চাই। এখন প্রিয় দর্শক, আমরা কি এই পুনর্বাসন প্রকল্প মেনে নিব? আমরা কি যারা যেই মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে রীতিমতো আমেরিকার সাথে চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়ে গেছে। আজকে দেশে জ্বালানি নেই, আজকে দেশে টিকা নেই, আজকে দেশে আমাদের কৃষকদের জন্য কিছু একটা কিনতে হলেও আমাদের আমেরিকার সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। আজকে আমাদের শিশুরা যেখানে মারা যাচ্ছে, সেই খুনি মোহাম্মদ ইউনূসকে কি আমরা আবার বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই? চাই না। আমরা চাই এই যে তারেক রহমান নামের আরেক সিন্দাবাদের ভূত একটা লোক দেখানো নির্বাচন করে কোনোভাবে ক্ষমতার মসনদে বসে গেছেন। আমরা চাই তিনি পর্যন্ত চলে গিয়ে একটা এমন নির্বাচন হোক যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। আমরা চাই আমাদের যিনি সত্যিকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি একদম মায়ের মতো ভালো, যিনি একদম মায়ের মতো করে অভিভাবকের মতো করে বাংলাদেশকে দেখে শুনে রেখেছেন। আমরা সেরকম একজন নেতা চাই, যেই নেতা সব রকমের ভ্রুকুটি উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে। এবং এই চাওয়াকে সফল করতে হলে আমাদের এই মোহাম্মদ ইউনূসের পুনর্বাসন প্রকল্পকে একদম অঙ্কুরেই বিনষ্ট করতে হবে। সেই বিনষ্ট করার প্রক্রিয়ায় আপনারা জেগে থাকুন, আপনাদের সাথে আমিও জেগে থাকব। এইটুকুই বলার ছিল। বিদায়। জয় বাংলা।